Assalamu alaikum, this is Mehdi Hassan and welcome back to another video. আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ঢাকা বোর্ড 2024 সালের সসীম ধারা অধ্যায়ের এই প্রশ্নটি নিয়ে। প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, সো এগুলো আলোচনা করার আগে আপনাদের কিন্তু অবশ্যই সূত্রগুলো জানতে হবে। এখানে সকল সূত্রগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে লিপিবদ্ধ করা আছে। আপনারা যদি এটার পিডিএফটি নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্সটিকে ফলো করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো এবং অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে এই পিডিএফটি দেওয়ার চেষ্টা করব। আর এই পিডিএফটি আপনারা নিয়ে কম্পিউটার দোকানে প্রিন্ট করলে এইভাবে আপনারা পড়তে পারবেন, অর্থাৎ গোছালো আকারে পড়তে পারবেন, তাতে আপনাদের অবশ্যই সুবিধা হবে। যাই হোক, আমরা এখন মূল আলোচনায় যাই। ক নম্বরে বলা হয়েছে 4 + 7 + 10 + ধারাটির কোন পদ 181 নির্ণয় করো। অঙ্কটা ভেরি সিম্পল অ্যান্ড ইজি। ওকে, তার আগে আমরা বেশ কিছু জিনিস বোঝার চেষ্টা করি। ক নম্বর বলা হয়েছে কোন পদ 181, দ্যাট মিন্স এখানে এন এর মানটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে এন এর মান নাই, এন এর মানটা এখানে বের করতে বলা হয়েছে। অনেকে আবার এটা বুঝতে পারে না যে কোথায় এন এর মান দেওয়া আছে, আবার কোথায় এন এর মান বের করতে বলা হয়। সাপোজ যদি আমাদের এখানে বলতো ধারাটির দশম পদ নির্ণয় করো, দ্যাট মিন্স এখানে এন এর মান 10, এখানে এন এর মানটা বের করতে হবে না। যদি আবার বলে ধারাটির পঞ্চম পদ বের করো, দ্যাট মিন্স এখানে এন এর মান 5, এখানে এন এর মান বের করতে বলা হয়নি। বাট যেহেতু এখানে বলা হয়েছে ধারাটির কোন পদ 181, তার মানে কত নাম্বার পদটা 181 সেটা বের করতে বলা হয়েছে, তার মানে এখানে এন এর মানটা বের করতে বলা হয়েছে। ওকে, সো আমরা প্রথমে কোন পদ 181 অর্থাৎ এন এর মান বের করার আগে আমাদের দেখতে হবে ধারাটি কোন ধারা, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। সো আমরা সিম্পলি বুঝতে পারছি 7 থেকে 4 বাদ দিলে 3, 10 থেকে 7 বাদ দিলে 3, তার মানে প্রতিবারে পার্থক্য 3 আছে, তার মানে এটি একটি সমান্তর ধারা। তার মানে আমরা সমান্তর ধারার সূত্রগুলো প্রয়োগ করে অঙ্কটির সলিউশনটা বের করার চেষ্টা করব। প্রথমে আমরা ধারাটি লিখে নিই। প্রদত্ত ধারাটি কি আছে, 4 + 7 + 10 + ... তাই না? সো ধারার প্রথম পদ কি 4, এখানে ধারাটির প্রথম পদ এ ইকুয়ালস কত, 4। এখন আমরা কী বের করবো, সাধারণ অন্তর, যেহেতু এটা সমান্তর ধারা, এবং সাধারণ অন্তর ডি ইকুয়ালস, আমরা দ্বিতীয় পদ নিব, সূত্রের বিয়োগ দ্বিতীয় পদের আগেরটা বসাবো, অর্থাৎ প্রথম পদ নিব, তাহলে বিয়োগ করলে পাই আমরা 3। আমরা আরেকটা বের করি, এবার আমরা তৃতীয় পদ নিব, সূত্রের বিয়োগ তৃতীয় পদের আগেরটা বসাবো এখানে, সো 3। দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে পার্থক্য একই আছে, তার মানে এটা একটি সমান্তর ধারা। সো আমরা কি লিখতে পারি, ইহা, অতএব ইহা একটি সমান্তর ধারা। আশা করি বুঝতে পেরেছেন, কারণ প্রতিবার পার্থক্য বা অন্তর একই, দ্যাট মিন্স ইহা একটি সমান্তর ধারা। এখন আমাদের এখানে সমান্তর ধারা যেহেতু এন এর মানটা বের করতে বলা হয়েছে, তার মানে এনতম পদের সূত্র প্রয়োগ করতে হবে। এখানে কোনো সমষ্টির কথা উল্লেখ নাই, তার জন্য আমরা সমান্তর ধারার এই এনতম পদের সূত্রটি প্রয়োগ করব। তার আগে আমাদের এখানে সূত্রটি লিখে নিতে হবে। সূত্রটি লিখে নেওয়ার আগে আমরা কিছু জিনিস বুঝে নিই সূত্রের সাহায্যে। যেমন এখানে সমান্তর ধারার এনতম পদ ইকুয়ালস a + n - 1 * d, তাহলে এর মান দেওয়া আছে প্রথম পদ, ডি এর মানটা আমরা বের করছি 3, এন এর মানটা আমরা বের করবো, তাই না? এন এর মানটা বের করবো, তার মানে এন এর মান দেওয়া থাকবে না, যেহেতু আমাদের বলা হয়েছে কোন পদ 181, তার মানে আমরা এই বাংলাটুকুর পরিবর্তে ধরবো 181, অর্থাৎ আমরা ধরবো সমান্তর ধারার এনতম পদ 181। ওকে, সো আমরা এখন লিখে দিই যে মনে করি সমান্তর ধারাটির এনতম পদ 181। এখন আমরা কি করব, সূত্রটা লিখে দেব। আমরা জানি সমান্তর ধারার এনতম পদ a + n - 1 * d, তাই না? এখন আমরা কি ধরেছি, আমরা এই বাংলাটুকুর পরিবর্তে ধরেছি 181, তাই না?
আমরা সেটাই বসিয়ে দেবো। এটার পরিবর্তে 181 এখানে বসিয়ে দেবো। সো আমরা এদিকে না বসিয়ে আমরা এক পাকায় হচ্ছে এদিকে বসিয়ে দিলাম, এবং এটুকুর মান আমরা এদিকে বসাবো। তাহলে জিনিসটা ভালো হবে। আপনারা যদি চান যে এটার মান এটা বসাবেন, এটার মানগুলো এর নিচে বসাবেন, তাহলে কোনো সমস্যা হবে না। ওকে, সো এর মান কত? 4 4 বসিয়ে দিলাম, প্লাস এর মান তো বের করবো n-1, এবং ডি এর মান কত আমাদের বের হয়েছে 3। সো 3। সো আমরা এখানে কি করলাম, এই জায়গাতে জাস্ট এটুকুর মান বসিয়েছি। সো এটুকুর মান নিচে না বসিয়ে একবারে এখানে বসিয়েছি, এবং এই বাংলাটুকুর মান এখানে না বসিয়ে এক পাশে এ পাশে বসিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমাদের ক্যালকুলেশন করে এর মানটা বের করতে হবে। সো এখানে ক্যালকুলেশন দুইভাবে করা যায়। আপনি চাইলে প্রথমে এইটাকে এই পাশে নিয়ে যেতে পারেন, তাহলে বিয়োগ হয়ে যাবে। অথবা চাইলে আপনি এই 3 দ্বারা আগে গুণ করে এখানে ক্যালকুলেশন করে বাকি কাজটিও করতে পারেন। দুইভাবে করা যায়। সো আমরা এখানে প্রথমে গুণ করি। এনের সাথে 3 গুণ করলে 3n মাইনাস 1-এর সাথে 3 গুণ করলে 3 ইকুয়ালস 181। 3n থেকে গেল, 4 থেকে 3 বিয়োগ করলে আমরা পাই 1। সো এটা আমরা বসিয়ে দিই। যেহেতু আমরা n বের করবো, তার জন্য n এরটা থেকে গেল 181 বিয়োগ 1, 3n বিয়োগ করলে আমরা কত পাই? 180, তাই না? এখন আমরা 3 দ্বারা ভাগ করে দেব। এপাশে গুণ হয়ে আছে, এপাশে এসে ভাগ, অতএব n ইকুয়ালস 60, তাই না? তার মানে আমরা ধারাটির 80তম পদ 181 পাইলাম। সরি, 80 নয়, এখানে 60তম পদ 181। সো আমরা এখন এটা লিখে দিই লাস্টে। অতএব ধারাটির 60তম পদ 181, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট এই বাংলাটুকু লিখলাম, ধারাটির 60তম পদ 181। এখন আমরা খ নম্বর প্রশ্নের সলিউশনটা ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 নম্বর উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। 1 নম্বরে কি বলা হয়েছে? একটি সমান্তর ধারা 13তম পদ 85, অর্থাৎ এটার সাহায্যে আমাদের এটা বের করা লাগবে। সো এইরকম অঙ্কতে আমরা কি করব? অবশ্যই আমরা এখানে যেটা দেওয়া থাকবে সেটাকে সমীকরণ আকারে প্রকাশ করব। ওকে, যেহেতু এখানে তম লেখা আছে, তার মানে এখানে আমরা n-তম পদের সূত্র ব্যবহার করে এটাকে সমীকরণ আকারে প্রকাশ করব। তারপর এখানে সমষ্টির সূত্র ব্যবহার করে সেই সমীকরণের মানটা এখানে বসিয়ে দিব, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। এরকম অঙ্ক কিন্তু বইতে অনেক আছে। যাই হোক, আমরা এখন অঙ্কটি করার চেষ্টা করি। ভেরি সিম্পল অ্যান্ড ইজি, জাস্ট আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তাহলে এটা খ নম্বর, তাই না? এখানে বলা হয়েছে সমান্তর ধারার 13তম পদ 85। আমরা কি জানি সমান্তর ধারার কি থাকে? প্রথম পদ থাকে, এবং সেখান থেকে আমরা অন্তর বের করি। যেহেতু এখানে সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি দেওয়া নাই, তার জন্য প্রথমে আমরা ধরে নেব। আমি আপনাদেরকে একটা দেখাই। সাপোজ এটা আমাদের সমান্তর ধারা, তাই না? 2, 4, 6। এই সমান্তর ধারাতে কি আছে? এ আছে, আর এখান থেকে বিয়োগ করলে আমরা পাই ডি। তার মানে সমান্তর ধারাতে এ এবং ডি এর মানটা দেওয়া থাকে, তাই না? যেহেতু এখানে এ এবং ডি কোনো কিছুই দেওয়া নাই, তার জন্য আমরা প্রথমে ধরে নিব। তাহলে ধরি সমান্তর ধারাটির প্রথম পদ সমান এ। সমান্তর ধারাটির প্রথম পদ সমান হচ্ছে এ, এবং সাধারণ অন্তর সমান কি? ডি। যেহেতু 13তম পদ দেওয়া আছে, তার মানে আমরা এখন n-তম পদের সূত্র ব্যবহার করব। সো n-তম পদের সূত্র কিন্তু এটা, তাই না? আমরা লিখে দেব। এখন আমরা জানি সমান্তর ধারার n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমাদের এখানে কয়তম পদ দেওয়া আছে? 13তম। তার মানে আমরা এখন ধারাটির 13তম পদ বের করব। অতএব ধারাটির 13তম পদ, এখানে জয়তম পদ দেওয়া থাকবে, তততম পদ বের করব। ওকে, সো এ থেকে গেল, এর জায়গাতে আমরা কি বসাবো? 13 - 1 ইন্টু ডি, এ প্লাস 12d। আমরা কি পেলাম? এটা হচ্ছে 13তম পদ, তাই না? 13তম পদের মান পাইলাম। আর এখানে 13তম পদের মান করে দেওয়া আছে 85। তার মানে এটাও 13তম পদের মান, এটাও 13তম পদের মান। তার মানে এই দুইটা কি পরস্পর সমান। ওকে, প্রশ্ন মতে তাহলে আমরা কি লিখতে পারি?
প্রশ্ন মতে আমরা কি লিখবো, এই দুইটা পরস্পর কি সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি 85। সো আমরা এখানে 1 নম্বর সমীকরণ দিব, তাই না? এখন আমাদের কি বলা হয়েছে যে প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। তার মানে আমরা এখানে সমান্তর ধারা n পদের সমষ্টি সূত্র প্রয়োগ করব। সো প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র কিন্তু এটা, তাই না? তার মানে আমরা এখন এই সূত্রটি প্রয়োগ করব। আবার আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি is sub n divided by 2a plus n minus 1 into d. ওকে, এটা সূত্র। এখন কতটি পদের সমষ্টি বলা হয়েছে? 25টি পদের সমষ্টি। সো আমরা এখন 25টি পদের সমষ্টি বের করব। অতএব ধারাটির 25টি, প্রথম 25টি, তাহলে এখানে প্রথম দেওয়া লাগবে, তাছাড়া কিন্তু অঙ্ক হবে না। প্রথম 25টি পদের সমষ্টি, এখানে যদি বলা হতো 5টি পদের সমষ্টি, তার মানে n এর মান 5, যেহেতু বলা হয়েছে 25টি পদের সমষ্টি, তার মানে n এর মান 25। এই সূত্রতে আমরা এখন n এর জায়গাতে 25 বসিয়ে দেব। সো এখানে s থেকে গেল n এর জায়গাতে 25, n এর জায়গাতে 25 ডিভাইড বাই কি আছে এখানে 2 এর মান তো দেওয়া নাই, বসে গেল। n এর মান কত বসাবো? 25 মাইনাস 1 বসিয়ে দিলাম, সূত্রের মাইনাস d এর মান তো দেওয়া নেই, আমরা বসিয়ে দিলাম। এখন হচ্ছে 25/2 2a প্লাস বিয়োগ করে কত পাচ্ছি আমরা? 24, আর কি থেকে গেল? d থেকে গেল। ওকে, সো আমরা এখন কি কমন নেব? এখান থেকে কমন নেব, তাই না? 25, এখান থেকে আমরা কি কমন পাবো? 2 কমন পাবো, তাই না? কারণ এর ভিতরে 2 আছে, এর ভিতরে 2 আছে। সো আমরা a লিখে দিলাম, ভাগ করলে আমরা কি পাবো? এখানে 12 পাবো, তাই না? আর এখানে d, এবং আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। এখন আমরা এই 2টাকে বাইরে নিয়ে আসবো। ওকে, সো 25 ডিভাইড বাই 2 ইন্টু a প্লাস 12d। এখন এই 2 এবং 2 কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো? 25 ইন্টু a প্লাস 12d। এখন এটার মান যেটা আমরা পেয়েছিলাম, এটার মানটা 1 নম্বর সমীকরণে কত পেয়েছিলাম আমরা? 85, তাই না? এটুকুর মান 85, সেটা আমরা বসিয়ে দেবো এটার পরিবর্তে। সো 25 ইন্টু 85, তাহলে আমরা গুণ করে কি পাচ্ছি? 21 25, তাই না? সো এটা হচ্ছে অ্যান্সার। সো আমরা পরিশেষে লিখতে পারি ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি 2125। সেটা আমরা এখন লিখে দিই। অতএব ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি 2125, and this is the answer. Okay, এখন আমরা এই গ নম্বর প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে 2 নম্বর উদ্দীপকের সাহায্যে দেখাও যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 781 ডিভাইড বাই 24 ইন্টু 2 রুট 3 মাইনাস 1, এটা আমাদের দেখাতে বলা হয়েছে, তাই না? সো 2 নম্বরটা আমরা লক্ষ্য করি, বলা হয়েছে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 3 রুট 3 এবং সপ্তম পদ 8। দ্যাট মিনস এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, দুইটা শর্ত দেওয়া আছে, তাই না? এবং এই দুইটার সাহায্যে আমাদের এটা দেখাতে বলা হয়েছে। সো এইরকম অঙ্কতে আমরা সবসময় কি করব? আমরা এইরকম অঙ্কতে সবসময় এই দুইটা সত্যকে অলওয়েজ আমরা ইকুয়েশন অর্থাৎ সমীকরণ আকারে প্রকাশ করে নেব। এরকম অঙ্ক কিন্তু বইতে অনেক আছে, তাই না? আশা করি আপনারা এই বিষয়ে জ্ঞান রাখবেন। তাহলে আমরা প্রথমত এই দুইটা সত্যকে দুইটা সমীকরণ আকারে প্রকাশ করব, তাই না? তারপর আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বাকি মানগুলো বের করব। তার আগে আপনাদের একটু বলে রাখি, কোনো ধারা যদি দেওয়া থাকে, যেমন 4 8 16, এটা একটা কি ধারা? গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারা এটা হচ্ছে প্রথম পদ, আর এখান থেকে ভাগ করে আমরা কি পাবো? আর এর মানটা, তাই না? তার মানে গুণোত্তর ধারার ক্ষেত্রে এ এবং আর, আর সমান্তর ধারার ক্ষেত্রে এ এবং ডি। যদি এই মানগুলো আমরা বের করতে পারি, তাহলে এই মানগুলোর সাহায্যে আমরা সূত্র ব্যবহার করে বাকি সব মানগুলো বের করতে পারবো। ওকে, সো আমাদের মেইন টার্গেট থাকবে গুণোত্তর ধারার ক্ষেত্রে এই দুটা মান এবং সমান্তর ধারার ক্ষেত্রে এই দুটা মান বের করার। ওকে, আমি আবারও বলতেছি যে যদি আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে এই দুটা মান এবং সমান্তর ধারার ক্ষেত্রে এই দুটা মান বের করতে পারি,
তাহলে এই দুটা মান ব্যবহার করে এবং অন্যান্য সূত্র ব্যবহার করে যেটা বের করতে বলবে সেটাই বের করতে পারবো। আর যদি এই দুইটা না দেওয়া থাকে প্রশ্নে, তাহলে আমরা এই দুটাকে ধরে নিব এবং সেখানে আমরা ক্যালকুলেশন করে এবং অন্যান্য টেকনিক ব্যবহার করে এ এবং আর এর মানটা বের করব। তাহলে আমাদের এই অঙ্কতে যেহেতু এ এবং আর এর মান দেওয়া নাই, তার জন্য আমরা প্রথমে ধরে নিব। ওকে, দেওয়া থাকলে তো আমরা ধরতাম না। তাহলে গ নম্বর, মনে করি গুণোত্তর ধারাটির প্রথম পদ হচ্ছে এ। আমরা এ কেন ধরলাম? কারণ আমাদের প্রশ্নে এর মান দেওয়া নাই। আমরা আরো কি ধরে নেব? আর এর মান এবং সাধারণ অনুপাত। আর এর মান কেন ধরছি? মূলত আর এর মান দেওয়া নাই এবং অন্য কারণটা হচ্ছে যেহেতু বলা হয়েছে এটি একটি গুণোত্তর ধারা, তার জন্য আমরা আর এর মান ধরে নিলাম। এখন যে দুটো সত্য দেওয়া আছে সেই দুটো সত্যকে সমীকরণ আকারে প্রকাশ করব। যেহেতু বলা হয়েছে চতুর্থ পদ সপ্তম পদ, তার মানে আমাদের গুণোত্তর ধারার এই n-তম পদের সূত্রটি প্রয়োগ করতে হবে। সো আমরা এখন এটাই প্রয়োগ করব। তার আগে আমরা সূত্রটি লিখে নিব। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ a⁴n-1, এটাই সূত্র, তাই না? এখন যে পদ দেওয়া থাকবে সেই পদের আমরা মান বের করবো সূত্রের সাহায্যে। চতুর্থ পদ দেওয়া আছে, সপ্তম পদ দেওয়া আছে, এই দুইটা আমরা এখন বের করবো সূত্রের সাহায্যে। অতএব ধারাটির চতুর্থ পদ, তার মানে আমাদের চতুর্থ পদ মানে n এর মানটা 4, অর্থাৎ a⁴n এর জায়গাতে 4 বসিয়ে দিলাম -1, a⁴ বিয়োগ করে আমরা 3 পেলাম। এখন বের করবো সপ্তম পদ, ধারাটির সপ্তম পদ, a⁴7 - 1, a⁴6, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি চতুর্থ পদের মানটা দেওয়া আছে 3√3 এবং এখানে আমরা বের করলাম a⁴3। আবার দেওয়া আছে সপ্তম পদের মান 8, এখানে বের করলাম a⁴6। তার মানে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে a⁴3 ইকুয়ালস কত দেওয়া আছে? 3√3, তাই না? সো 3√3, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার এখানে কি আছে? সপ্তম পদ a⁴6, এটার মান দেওয়া আছে 8, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই দুইটাকে ক্যালকুলেশন করে আমরা কি মান বের করবো? এ এবং আর। আমরা প্রথমেই বলেছিলাম যে এ এবং আর এর মান যদি জানা থাকে বা দেওয়া থাকে, তাহলে এই দুইটা ব্যবহার করে এবং সূত্র ব্যবহার করে অন্যান্য বাকি মানগুলো বের করতে পারবো। যেহেতু আমাদের দেওয়া নেই, তার জন্য আমরা এই দুইটা সমীকরণকে সমাধান করে এ এবং আর এর মানটা বের করবো। আর বলে যে আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে এ এবং আর এর মান বের করার জন্য বড়টাকে ছোটটা দ্বারা ভাগ করবো। সো বড়টা হচ্ছে এটা, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করবো, অর্থাৎ 2 নম্বরকে আমরা 1 নম্বর দ্বারা ভাগ করে পাই। সো এবার লিখতে পারেন 2/1 করে পাই। সো 2 নম্বরের বাম পক্ষ a⁴6, 1 নম্বরের বাম পক্ষ a⁴3, ডান পক্ষ 8, এর ডান পক্ষ 3√3। ওকে, এখন আমরা ক্যালকুলেশনগুলো করব। যেহেতু ভাগ আছে, তার মানে a এবং a কেটে গেল, তাই না? তাহলে কি থাকবে? এখানে 8⁴6, এখানে কি থাকবে? 8⁴3, এইভাবে থাকবে, তাই না? এখন আমরা একটা সূচকের সূত্র প্রয়োগ করব। সেটা হচ্ছে এই 2 নম্বরটা যদি ভাগ আকারে থাকে তাহলে একটা ভিত্তি বসে যাবে এবং উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে হবে। সো আমাদের এখানে আর বেজ অর্থাৎ ভিত্তি বসে গেল, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ, 6 থেকে 3 বাদ দিলে 3। ওকে, এখানে আমরা একটু ক্যালকুলেশন করব, অর্থাৎ এইটুকুকে ভাঙাবো। আমরা 8কে ভাঙাবো এইভাবে করে। 8 কত হবে? 4, 2, তাই না? তার মানে 1, 2, 3, 2 এর উপর 3 দিলে 8 পাই। এগুলো সবাই জানেন, তাও দেখে দিলাম। ওকে, আর এটাকে আমরা একটু টেকনিক্যালি ভাঙাবো, তাই না? আমরা এদিকে একটু রাফ করার চেষ্টা করি। √3 এর উপর যদি আমরা পাওয়ার 3 দিই, তার মানে এটা 3 বার। সো 3 বার লিখে দিব। আমরা জানি রুট যুক্ত দুইটা থেকে আমরা রুটবিহীন একটা পাই, তার মানে এখান থেকে আমরা কি পাবো? 3 পাবো এবং এটা সিঙ্গেল আছে, বসে গেল। তাহলে এই রুট যুক্ত জোড়া থেকে আমরা রুটবিহীন একটা পাইলাম এবং এই সিঙ্গেলটা বসিয়ে দিলাম। তার মানে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, তাই না? তাহলে এখানে 3√3 এর পরিবর্তে আমরা এটা লিখে দিব, √3 তারপর হচ্ছে পাওয়ার 3। আশা করি বুঝতে পেরেছেন। এখন একই রকম যদি পাওয়ার থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি। যদি এরকম আলাদা আলাদা পাওয়ার থাকে একই রকম, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে উপরে একটাই পাওয়ার লিখতে পারি, তাই না? এই 4 নম্বর সূত্র অনুযায়ী। সো আমরা সেটাই করব। 8⁴ 2 এবং √3 বসিয়ে দিলাম এবং উপরে দুইটার পরিবর্তে একটাই 3 দিলাম
এবার আমরা আরেকটা সূত্র জানি সূচক আর লগারিদমের, যদি পাওয়ার একই হয় তাহলে পাওয়ারটা আউট হয়ে যায়। ওকে, এগুলো কিন্তু সূচক এবং লগারিদমের সূত্র, তাই না? সো পাওয়ার একই, পাওয়ার আউট হয়ে গেল, তাহলে কি থাকবে আমাদের 2√3। অর্থাৎ এখানে আমরা এ এবং আর এর মধ্যে জাস্ট আর এর মানটা বের করতে পেরেছি, আমরা এখন এ এর মানটা বের করব। তার মানে এই আর এর মানটা আমরা দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব এবং সেখান থেকে এ এর মানটা বের হয়ে যাবে। ভেরি সিম্পল। ওকে, সো আমরা এখন আর এর মানটা এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। আমরা পৃষ্ঠাটা উল্টে নিই। আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি ছিল আমরা এই পাশে লিখে দিই একটু, তাহলে দেখতে বারবার পৃষ্ঠা উল্টাতে অসুবিধা হবে। সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তার মানে আর এর জায়গাতে আমরা আর এর মানটা বসিয়ে দেবো। আর এর মানটা আমরা কি বের করেছি? আর এর মানটা আমরা বের করেছি আর সমান 2√3। ওকে, সো এখানে আর এর জায়গাতে আমরা জাস্ট এটা বসিয়ে দেবো। এ থেকে গেল আর এর জায়গাতে বসাবো 2√3, তার উপর পাওয়ার কি দেওয়া আছে 3 এবং এর পাশে আছে 3√3। এগুলো কেটে দিই। এখন এ 2 এর উপর পাওয়ার 3 দিলে আমরা কি পাই 8, অর্থাৎ 2-3 বার, এবং √3 এর উপর পাওয়ার 3 দিলে আমরা কি পাবো 3√3। একটু আগে দেখালাম, তা আবার দেখিয়ে দিই। √3 এর উপর পাওয়ার 3, তার মানে যেহেতু 3 দেওয়া আছে, সো √3 3 বার গুণ আকারে এটা থেকে আমরা পাবো 3 এবং এটা সিঙ্গেল আছে বসে গেল। সো এটা থেকে এটা লিখতে পারি। এই পাশে 3√3 বসিয়ে দিলাম। এ থেকে গেল, এই পাশে 3√3 থেকে গেল। আমরা এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে উল্টে যাবে, তাই না? তাহলে 3√3 ডিভাইডেড বাই 8। ওকে, implies that a equals, এটা সিঙ্গেল আছে, তার মানে এটা উপরে আছে, তাই না? তার মানে এই উপরের সাথে গুণ করবো এটাকে, আর এটা হচ্ছে নিচে আছে, অর্থাৎ হরে আছে। তাহলে এই 3 গুণ করলে আমরা পাই 3 3 হচ্ছে 9। এই √3 এবং √3 গুণ করলে আমরা কি পাবো √3। আমরা কি জানি রুট যুক্ত জোড়া থেকে রুটবিহীন একটা সিঙ্গেল পাই, তাই না? এখানে তার জন্য আমরা কি পাচ্ছি 3 পাচ্ছি, আর নিচে আছে কি 8। ওকে, সো আমরা উপরে সবগুলো গুণ করলাম আর এখানে নিচেটা বসিয়ে দিলাম। এখানে 3 নং কত পাচ্ছি 27, আর এখানে 8, আর এটা হচ্ছে এ এর মান, আর আমরা আর এর মান তো পেয়ে নিয়েছি। এখন এই দুটা মান পেয়ে নিয়েছি, এখন এই দুটা ব্যবহার করে বাকি অন্য মান সব বের করতে পারবো। এখন আমরা প্রশ্নটি লক্ষ্য করি, প্রশ্নে কি বলা হয়েছে সেটা বের করবো। বলা ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, তার মানে আমরা এখন সমষ্টি সূত্র প্রয়োগ করে এটা বের করে নিব। আর এক্ষেত্রে আমরা গুণোত্তর ধারার n তম পদের সমষ্টি সূত্র বের করব। সো এখানে দুইটি দেওয়া আছে সূত্র, যদি আর এর মান একের চাইতে ছোট হয় তাহলে এটা, আর এর মান একের চাইতে বড় হলে এটা। এখন আর এর মানটা আমরা লক্ষ্য করি, আর এর মান এখানে একের চাইতে বড় না ছোট? আমরা এখানে আর এর মানটা বের করেছি এটা। ওকে, সো এটা অ্যাকচুয়ালি আর এর মান, এটা কিন্তু একের চাইতে বড়। এটা একের চাইতে বড় আমি কীভাবে বুঝলাম? ক্যালকুলেটর ব্যবহার করে, অথবা অন্য কোনো টেকনিক জানা থাকলে সেটা ব্যবহার করবেন। আমি এখন আপনাদেরকে ক্যালকুলেটরে দেখে দিব যে এটার মান অ্যাকচুয়ালি একের চাইতে বড়। 1 করলাম, এখন 2 টিপলাম, 2, তারপর হচ্ছে ভাগ √3, তাই না? এখন সমান প্রেস করি, দেখতে পাচ্ছেন 1.15 সামথিং, তার মানে এটা অ্যাকচুয়ালি একের চাইতে একটু বড়, তাই না? সো আমরা লিখতে পারি অর্থাৎ আর এর মানটা একের চাইতে বড়। সো আমরা এখন কোন সূত্রটি প্রয়োগ করব? আমরা এই নিচে সূত্রটি প্রয়োগ করব, তাই না? যেহেতু আর এর মান একের চাইতে বড়, তাই আমরা এই সূত্রটি প্রয়োগ করব। তাহলে আমরা এখন লিখতে পারি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এটা সূত্র। এখন এই সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটি ফিনিশ করার চেষ্টা করি। আবার আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এর সাপেক্ষ এর সাবেন, তাহলে এটা লিখে দিই a into r to the power n minus 1 divided by r minus 1, যখন r এর মানটা একের চেয়ে বড়, যখন r is greater than 1। ওকে, এখন আমাদের বের করতে বলা হয়েছে কি? আমাদের বের করতে বলা হয়েছে প্রথম 10টি পদের সমষ্টি, তার মানে এখানে n এর মান 10। অতএব ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, অতএব ধারাটির প্রথম
10টি পদের সমষ্টি কত হবে, এনের জায়গাতে কী বসাবো 10। সিম্পল তাই না, এর মান বের করেছি, এর মান বসিয়ে দেবো। এর মান কত 27 ডিভাইড বাই 8, সো 27 ডিভাইড বাই 8। আর এর মান বসাবো, আমরা আর এর মান কী পেয়েছিলাম 2√3 তাই না, আর এর মানটা 2√3 পেয়েছিলাম। তাহলে এই আর এর জায়গাতে কী বসাবো 2√3 ব্র্যাকেট দিব, কারণ উপরে কী আছে পাওয়ার। এখন এনের জায়গাতে কী বসাবো 10, কারণ 10টি পদের সমষ্টি, এনের জায়গাতে 10 মাইনাস এখানে কী বসালাম 1। দেখতে পাচ্ছি এটুকুকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয়েছে, যেহেতু এর ভিতরেই অলরেডি ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করা হয়ে গেছে। তার মানে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে এখানে আমরা কী দেবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটুকুকে আবদ্ধ করে দেব। এবং একইভাবে এখানে আমরা আর এর মানটা বসিয়ে দিব, আর এর মান 2√3 এবং এখানে -1 বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন তাই না। এখানে আমরা বাকিটুকু করার চেষ্টা করি। 27 ডিভাইড বাই 8 বসিয়ে দিলাম। 2-এর উপর পাওয়ার আছে কত 10, তার মানে 2 10 বার গুণ, 2 10 বার গুণ, 2 3 4 5 6 7 8 9 10, এভাবে 10 বার গুণ করবেন। অথবা না চাইলে এভাবে করতে, তাহলে আপনারা কী করবেন ক্যালকুলেটর ব্যবহার করবেন। 2-এর উপর পাওয়ার কী দিবেন, পাওয়ার এইভাবে দিবেন এবং 10। এখন সমান প্রেস করবেন কত 1024, 1024। √3 এর উপর হচ্ছে পাওয়ার 10। আপনারা চাইলে এটা এভাবে করতে পারেন, এভাবে √3 তারপর হচ্ছে পাওয়ার 10, তাহলে কত হবে 243। কিন্তু রুটযুক্ত সবগুলোই এভাবে করা যাবে না ক্যালকুলেটরের সাহায্যে। ওকে, অর্থাৎ যদি এখানে বিজোড় পদ থাকতো 9 কিংবা 11 কিংবা 13, সেক্ষেত্রে আমরা এভাবে ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারতাম না, বিশেষ করে রুটযুক্তগুলো। অর্থাৎ আপনারা রুটযুক্তগুলো এইভাবে ভাঙিয়ে নেবেন, তাহলে ঝামেলা হবে না। যদি রুটযুক্ত জোরেরগুলো থাকে, যেমন এটা রুটযুক্ত যদি জোর পদ থাকে, তাহলে আপনারা সহজেই ক্যালকুলেটরে করতে পারবেন। বাট যদি বিজোড় পদ থাকে তাহলে কিন্তু আপনারা ক্যালকুলেটরে করতে পারবেন, বাট একটু টেকনিক অবলম্বন করতে হবে। তাছাড়া আপনারা যদি এভাবে করেন, যেমন যদি √3 যদি 5 দেওয়া থাকে অর্থাৎ বিজোড় দেওয়া থাকে, তাহলে আপনারা ক্যালকুলেটর করলে একটু পয়েন্ট আসবে। সেক্ষেত্রে আপনারা চাইলে এভাবে করতে পারেন, অথবা অন্যভাবে করবেন, দেখিয়ে দিচ্ছি। এখানে কত আছে 5, তার মানে √3 5 বার গুণ আকারে, আমরা গুণ আকারে লিখে দিব 4 5 বার। আমরা কি জানি রুটযুক্ত জোড়া থেকে রুটবিহীন সিঙ্গেল, রুটযুক্ত জোড়া থেকে রুটবিহীন সিঙ্গেল, আর যেটা সিঙ্গেল আছে এটা কারোর সাথে জোড়া করা যাচ্ছে না, তার জন্য সিঙ্গেলটা বসে গেল। তাহলে 3 গুণ করলে কী পাই 9, আর এটা বসে দিলাম। অর্থাৎ এটাকে আমরা যদি ভাঙাই তাহলে পাবো 9√3। এখন যদি আপনারা এটা এরকম বিজোড় পরেরগুলা ক্যালকুলেটরে করতে চান, সেক্ষেত্রে আপনাদের একটি টেকনিক অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, সিম্পল, ভেরি সিম্পল। এখানে কত আছে 5, তার মানে 5-এর আগে কত জোর, 5-এর আগে জোর হচ্ছে 4, তার মানে আমরা এখানে 4 পাওয়ার বিবেচনা করব। মনে মনে ধরবো এখানে 4 পাওয়ার আছে, আর যে একটা পাওয়ার নিলাম না সেটার জন্য আমরা একটা এখানে বসিয়ে দেবো, অর্থাৎ একটা √3 বসিয়ে দিলাম। এখন এখানে 5-এর পরিবর্তে 4 আছে বিবেচনা করব, অর্থাৎ আমরা ক্যালকুলেটরে এটার মান বের করব, অর্থাৎ √3⁴। এখন এটার মানটা বের করি, √3 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার কি দেবো 4, সো এটা 4 দিলাম, পাওয়ার 4 এটা আসলো, দেখতে পাচ্ছেন। এখন কি দেবো সমান প্রেস করব, সমান প্রেস করলে কত পাচ্ছি, দেখতে পাচ্ছেন 9, তাহলে আমরা এখন 9 বসিয়ে দেবো। সো এইভাবে আপনারা কিন্তু করতে পারেন। আর যদি জোর পাওয়ার দেওয়া থাকে তাহলে তো সিম্পলি যেটা আছে সেটা তুলে দেবেন, যেমন √3 আছে 10 তাই না। সো এখানে একটু কাটিয়ে দিয়ে 10 দিয়ে দেবো, সো 1 0। এখন আমরা কী করবো সমান প্রেস করবো, সমান দিলাম, তাহলে 243। এইভাবে আপনারা চাইলে করতে পারেন। আর যদি বিজোড় পদ থাকে তাহলে এইভাবে করবেন, অথবা ক্যালকুলেটরের সাহায্যে এইভাবে করবেন। দুইভাবে দেখিয়ে দিলাম যাতে আপনাদের আর কোনো সমস্যা না হয়। আশা করি আপনারা এই জায়গাটুকু ভাঙানো বুঝতে পেরেছেন। এই জায়গাটুকু এখন এটুকু ভগ্নাংশ হয়ে আছে, এটুকু ভগ্নাংশ হয়ে আছে, তার মানে এখানে লসাগু হবে। লসাগু কত আছে নিচে, √3 বসিয়ে দিলাম লসাগু হিসেবে। এটা এবং এটা একই, উপরটা বসিয়ে দিব বিয়োগ। সিঙ্গেল থাকে ডাইরেক্ট গুণ, 1-এর সাথে √3 গুণ করলে √3, সিঙ্গেল থাকলে ডাইরেক্ট গুণ করে দেবেন, নো প্রবলেম। এখানে আমরা তারপরের অংশটুকু করার চেষ্টা করি। তার আগে এখানে আমাদের কী আছে ভগ্নাংশ হয়ে আছে, তার মানে এখানে আমাদের লসাগু করতে হবে। সো আমরা এখন সেটাই করি। এখানে এই পৃষ্ঠায় উপরে কী আছিল 27 ডিভাইড বাই 8। এখন এটুকু লসাগু কত হবে, এখানে লসাগুর নিচে কত আছে, এটা 243 তাই না। এই অংশে লসাগু করছি, লসাগু কত 243। তাহলে এটা যেহেতু 243, তার মানে যেহেতু একই, তার মানে উপরটা বসে যাবে লবেরটা লসাগুতে।
লসাগুটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিই। 1024 ভাগ 243 বিয়োগ 1, এটা লসাগু 243 লসাগু, এটা একই, তাহলে উপরটা বসে যায়। সিঙ্গেল থাকে ডাইরেক্ট গুণ, তাহলে গুণ করলে 200 কি পাবো, 43 পাবো। তার মানে আমরা কি পেলাম, 1024 বিয়োগ 243। নিচে যা আছে তা বসিয়ে দেবো, এটা কি আছে, এটা আছে, এটা বসিয়ে দেবো। 2 মাইনাস √3 ডিভাইড বাই √3। এখানে আমরা বিয়োগ করে নেব, তাই না। 27 ডিভাইড বাই 8 ইন্টু, বিয়োগ করলে আমরা কি পাবো, 781, তাই না। এটা কত আছে, 243 বসিয়ে দিলাম, এটা বসিয়ে দেবো 2√3 ডিভাইড বাই √3। ওকে, সো আমরা এখন এটাকে ভাঙিয়ে নেব। আমরা কি জানি, যদি এরকম থাকতো a বাই বি, এটা মনে করলেন মেন ভাগ, এটা c বাই ডি, এরকম থাকলে আমরা কি করি, এটা হচ্ছে মেন ভাগ, মেন ভাগের উপরটা বসিয়ে দিই, এই ভাগটাকে আমরা গুণ আকারে লিখি, এই হরেরটা উল্টে দিই, অর্থাৎ ডি বাই সি আকারে লিখি। সো আমরা এখন এই টেকনিকটা ফলো করব। ওকে, এটা হচ্ছে মেন ভাগ, রাইট। এই উপরটুকু বসিয়ে দেব, এই ভাগটাকে গুণ আকারে লিখে দেবো এবং নিচেরটাকে উল্টে দেবো, অর্থাৎ √3 ডিভাইড বাই 2 মাইনাস √3। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটুকুকে আমরা একটু কাটাকাটি করবো, তাই না। সো কাটাকাটিটা আমি একটু এখানে রাফে করে দেখাই। 27 ডিভাইড বাই 8 ইন্টু 781 ডিভাইড বাই 243, তাহলে এটার সাথে এটা কাটালে কত হয়, আপনারা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবেন, তাহলে হবে এখানে 3। ওকে, এবং উপরে থাকলো 781 ডিভাইড বাই 3×8=24। এইভাবে কাটাকাটি করতে পারেন, অথবা ক্যালকুলেটরে একটা হচ্ছে শর্টকাট টেকনিক আছে, সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম, এই উপরেরটি গুণ আকারে লিখতে হবে এভাবে, এটা আছে উপরে, এটা আছে উপরে, তাই না। তাহলে আমরা লিখবো এটা 27 ইন্টু এটা 781 ভাগ, এই দুইটা নিচে আছে, তাহলে কি লিখবো 8 ইন্টু 243। এইভাবে তুলে আমরা কাটাকাটি করতে পারি ক্যালকুলেটরে খুব সহজে। তাহলে আমরা প্রথমে কি লিখবো, ব্র্যাকেট, আশা করি দেখতে পাচ্ছেন, ভালো করে দেখানোর চেষ্টা করি। প্রথমে হচ্ছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 27 গুণিত 781, ব্র্যাকেট ক্লোজড, তারপর ভাগ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব, 8 ইন্টু 243 243 ব্র্যাকেট ক্লোজ। এবং জাস্ট আমরা সমান প্রেস করবো, সমান টিপবো। সো সমান টিপলে এটা আছে, তাই না, এটা। কারণ এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করবো, তার জন্য টিপবো শিফট এবং এই ভগ্নাংশের বাটনটা, শিফট টিপলাম এবং এখন এটা টিপবো, এটা। তো কত হলো, 781 ভাগ 72, তাই না। আর আপনারা কিন্তু এই টেকনিকের সাহায্যে কিন্তু কাটাকাটি করতে পারেন, তাই না। তাহলে এখানে কিন্তু আমাদের ভুল হয়েছিল কাটাকাটি, যদি আমি ক্যালকুলেটর ব্যবহার করে নিয়ে আন্দাজ করেছিলাম, এখানে কত হবে, 72 হবে। ওকে, তাহলে এখানে 9 হওয়া উচিত, তাহলে 8 নম্বর কত হবে, 72, তাই না। তাহলে প্রথমে আপনারা কি করবেন, উপরেরটুকু ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেবেন, ভাগ দিবেন, নিচেরটুকু ব্র্যাকেটের মধ্যে নিয়ে সমান প্রেস করবেন। তারপর এটাকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য জাস্ট এই শিফট এবং এই বাটনটা প্রেস করবেন, তাহলে ভগ্নাংশ হয়ে যাবে, অর্থাৎ কাটাকাটি হয়ে যাবে। এখন এটুকু কাটাকাটি করে আমরা পেলাম এটা, এটা আমরা লিখে দেবো এখন ডিভাইড বাই 72, তাই না, ইন্টু আমরা এটি লিখে দিব। অনেকক্ষণ হয়ে গেল ভিডিও করা, তার জন্য একটু এলোমেলো হচ্ছে কথা। এখানে আমরা প্রমাণটা লক্ষ্য করি, প্রমাণে কি দেখতে পাচ্ছি, লবে রুট যুক্ত কোনো সংখ্যা নাই, তাই না। বাট এখানে কি আছে দেখতে পাচ্ছি, এখানে 781 আছে, এটা মিলছে, কিন্তু এখানে উপরে রুট যুক্ত কি নাই, কোনো সংখ্যা নাই, বাট এখানে কি আছে, √3 আছে। অর্থাৎ প্রমাণে রুট যুক্ত কোনো সংখ্যা নাই, বাট এখানে √3 আছে, তার মানে এটাকে আউট করা লাগবে। সো এটাকে আউট করার সিম্পল টেকনিক হচ্ছে, এটাকে আমরা প্রথমে রুট যুক্ত থেকে রুটবিহীন সংখ্যাতে পরিণত করব। তাহলে রুটবিহীন সংখ্যাতে পরিণত করার টেকনিকটা কি, সিম্পল। সাপোজ আমাদের এখানে √2 আছে, তাহলে এটাকে আমরা যদি রুটবিহীন আকারে প্রকাশ করতে চাই, তাহলে √2 দ্বারা গুণ করতে হবে, তাই না। তাহলে √2 দ্বারা গুণ করলে আমরা কি পাবো, 2 পাবো। ওকে, যদি আমাদের কি থাকে, √3 থাকে, তাহলে আমাদের আরেকটা √3 দ্বারা গুণ করলে আমরা কি পাবো, জোড়া থেকে একটা 3 পাবো। সো এই নিয়মে আমরা রুট যুক্ত থেকে রুটবিহীন সংখ্যাতে পরিণত করতে পারি। অলরাইট, সো 781 ডিভাইডেড বাই 772 ইন্টু, যেহেতু এটাকে আমরা ভ্যানিশ করব, আউট করব, তার মানে এখানে আমরা আরেকটা √3 দ্বারা গুণ করব। আমি প্রথমে এটা তুলে নিই, যেহেতু আমরা এটাকে আউট করব, তার মানে এরকম আরেকটা √3 দ্বারা গুণ করলাম। ওকে, যেহেতু আমরা উপরে একাই গুণ করতে পারি না, উপরে শুধুমাত্র গুণ করতে পারি না, তা না হলে আমাদের মানটা চেঞ্জ হয়ে যাবে।
তার জন্য আমাদের একই √3 দ্বারা নিচেও গুণ করা লাগবে, তাহলে কোনো মানে চেঞ্জ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই 781 বসিয়ে দিলাম। 72 এই √3 এবং √3 থেকে আমরা কি পেলাম, রুট বিহীন একটা পেলাম, তাই না? এখন জাস্ট এটা এইটার সাথে গুণ করবো এবং এটার সাথে গুণ করবো। 2 এর সাথে √3 গুণ করলে পাই 2√3 এবং এই √3 গুণ করলে কী পাবো, √3 × √3। এই রুট যুক্ত থেকে কী পাবো আমরা, রুট বিহীন একটা সংখ্যা, তার মানে আমরা কী পাবো এখানে 3। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা প্রমাণটা লক্ষ্য করবো। প্রমাণে শুধুমাত্র এটা আছে 781। তার আগে আমরা দেখতে পাচ্ছি প্রমাণে এটুকু আছে, তাই না? সো আমরা এটুকু পেয়ে নিয়েছি, এটুকু আগে লিখে দেবো। এখন আমরা এটুকু এবং এটুকু কাটাকাটি করব। আর কাটাকাটি আমি আপনাদেরকে যে নিয়মে শিখিয়ে দিয়েছি সেটা আবার দেখাবো ক্যালকুলেটরের সাহায্যে। আমরা এটা এখানে বসিয়ে দিয়েছি, বাকি যেটুকু আছে সেটুকু কাটাকাটি করব। অর্থাৎ এটা আছে এবং নিচে কত আছে, 72, তাই না? এবং এখানে কি আছে, 3 আছে, তাই না? তার মানে 3 উপরের সাথে গুণ, তাহলে আমরা এটাকে উপরের সাথে লিখতে পারি। এখন আমরা এটাকে ক্যালকুলেটরে এভাবে তুলব যে 781 × 3 ব্র্যাকেট ক্লোজ এই ভাগ, সো ভাগ দিব, তারপর 72, তারপর সমান টিপব, সমান টিপার পর শিফট টিপব, তারপর হচ্ছে এ বি সি এই বাটনটা নাই, ভগ্নাংশের বাটন, সেটা প্রেস করব। সো আমরা এখন এটাই করি। প্রথমে ব্র্যাকেট স্টার্ট করব, ব্র্যাকেট স্টার্ট 781, সো 781 গুণিত 3 দিব, ব্র্যাকেট ক্লোজ ভাগ কত দেবো, 72, তাহলে 72, তাই না? এখন কী করবো, সমান প্রেস করবো, সমান প্রেস করলে এটা আসে। এখন কী করবো, শিফট, সো আমি শিফট, তারপর এই ক্যালকুলেশনের ভগ্নাংশের বাটনটা, তাই না? মানে এই বাটনটা প্রেস করবো, তাহলে কত আসছে 781 ভাগ 24, তাই না? এটা মানে ভাগ, অর্থাৎ এটা লব, এটা হর। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, 781 ভাগ 24। তো আমরা এখন এটা লিখে দেবো 781 ভাগ 24, 781 ভাগ 24, এটা পেলাম, তাই না? সো এটা হচ্ছে লবে, আর 24 তো নিচে হরে, মানে এটার সাথে, তাই না? সো এটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। দেখিয়ে দিই, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, এই প্রমাণটা। আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম, তার জন্য এত বড় হয়ে গেল ভিডিওটা। বাট আপনারা যদি শর্ট ভিডিও চান, জাস্ট 10 মিনিটের কিংবা 15 মিনিটের, তাহলে আমি শর্টকাটে বানিয়ে দিতে পারি, তাই না? তখন কিন্তু এত ইন ডিটেলসে আলোচনা করবো না। এখন জাস্ট আমরা লিখে দেবো পরিশেষে অতএব এটুকু লিখে দেবো, শেষেরটুকু ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 781/4, যেটা পেলাম সেটা লিখে দেবো। তার মানে আমাদের যেহেতু মিলে গেছে, তার মানে আমরা কি বলেছি, দেখাও যে, তার মানে কি লিখে দেবো, দেখানো হলো, এটা লিখে দেবো। আর কেউ যদি ইংলিশে লিখতে চান তাহলে এটা লিখবেন শোড, মানে দেখানো হলো। অ্যাকচুয়ালি এটা কিভাবে আসে অনেকে জানে না। অ্যাকচুয়ালি শো মানে কি, দেখা, তাই না? শো মি ইউর ফেস, আমরা যদি এভাবে লিখি SHOW, শো মি ইউর FAC, ফেস, মানে আমাকে দেখাও তোমার মুখ, অর্থাৎ তোমার মুখটা আমাকে দেখাও, তাই না? আর শো মানে দেখানো। এখন শো এর ফার্স্ট পার্টিসিপল থেকে হয়ে গেল শোড, মানে দেখানো হলো। যেমন রাইট থেকে রিটেন, এরকম ভাবে এই জিনিসগুলো হয়। প্রুফ মানে কি, প্রুফ মানে PROV, প্রুফ মানে প্রমাণ করা। এখন এর ফার্স্ট পার্টিসিপল কি হবে, PROVD, প্রুফ মানে প্রমাণিত। এটা মানে কি, প্রমাণ করা, এটা ভার্ব, এটা ফার্স্ট পার্টিসিপল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এই জিনিসগুলো আসলে আশা করি আপনারা জানেন, বাট আমি একটু দেখানোর চেষ্টা করলাম। সো আজকের ভিডিও মূলত এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ মেহেদি টক্সকে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।